ভালো করে। তাহলে ও বললো গত ক্লাসে তো আপনি ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু শেষ করেছেন, এটা যাচ্ছিলাম আমি। গত ক্লাসে ঝিল্লি যুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু শেষ করেছি, আজকে কি পড়াচ্ছি আমি? ঝিল্লি যুক্ত শেষ হলে থাকে কি? কথা ঠিক আছে কিনা? তাহলে আমি বলতে চাই সাইটোপ্লাজমে থাকা অঙ্গাণুগুলোকে কি বলা হয়? সাইটোপ্লাজমে থাকা অঙ্গাণুকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। সাইটোপ্লাজমে কয় ধরনের অঙ্গাণু আছে? কি কি? আবরণীযুক্ত আর হচ্ছে আবরণী। দোকানে গেলে দুই ধরনের আটা পাবা, কিছু আটা প্যাকেট করে বিক্রি করে আর কিছু আটা আছে খোলা। খোলা আটাগুলোর দাম কম আর প্যাকেট করা আটাগুলোর দাম বেশি। দোকানে গেলে চাল পাবো দুই ধরনের, কিছু চাল আছে হচ্ছে এভাবে নিয়ে বসে আছে খোলা চাল, কিছু আছে প্যাকেট করা দামি চাল, ওগুলোর দাম বেশি। তাহলে তুমি যেরকম দোকানে যে দুই ধরনের পণ্য পাও, আমার কোষের ভিতরে ঢুকলে কয় ধরনের পণ্য পাবো তুমি? এই ধরনের দুই ধরনের অঙ্গাণু থাকবে, কিছু আছে আবরণী যুক্ত, কিছু আছে আবরণী। আপনি বলবেন আবরণী যুক্ত অঙ্গাণু কয় ধরনের, মানে কয়টা বলেছিলাম? আবরণী যুক্ত অঙ্গাণু কয়টা উদাহরণ আমি বলেছিলাম মনে বলেন? আবরণী যুক্ত অঙ্গাণু কয়টা বলেছিলাম? কথা কয়টা বলতেছেন? গত ক্লাসে আসেন নাই? সূত্রটা বলে দিয়েছিলাম, সূত্রটা মনে আছে? গণেন গণেন। এইভাবে সূত্র দেওয়ার পরে যদি মনে রাখতে না পারেন আমি আর কিভাবে শিখাবো বলেন? স্যার 6টা দেখে বললাম 6টা। আপনি 6টা অঙ্গাণু বলে দিল ঝিল্লিযুক্ত, সূত্র মনে মনে চিন্তা করে হচ্ছে 6টা অঙ্গাণুর নাম বলবেন আপনি। বলেন কথা বলেন, বলতে থাকেন, জোরে জোরে বলেন। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, গোলজি বডি। হ্যাঁ আরে বাবা রে, এর থেকে সহজভাবে কেমনে পড়ায় আমি তো বুঝি না। এর থেকে সহজভাবে কেমনে পড়াবো? আমি তো পড়ানো বলে যাচ্ছি তোমাদের পড়াতে। আমি একটা সূত্র বললাম, মালা অ্যান্ডারসনের প্রেমে গদ গদ করে। মালার মতে কি? মাইটোকন্ড্রিয়া। মতে কি মাইটোকন্ড্রিয়া মনে আসে না? মালার লতে কি? লাইসোজোম। অ্যান্ডারসনে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। প্রেমে কি? প্লাস্টিড। গদ গদতে কি? গোলজি বডি। করেতে কি? আর কেমনে শিখাবো আমি বলেন? 6টা অঙ্গাণুর নাম পড়া যাবে না? আজকে আমি পড়াচ্ছি আবরণী বিহীন অঙ্গাণু। আবরণী বিহীন অঙ্গাণু কয়টা সূত্র বলে, সূত্রটা কি বলেছি? রাবেয়া শেখ ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী। এটা জিজ্ঞাসা করবো, আগামী দিন হাত ধরে বসে থাকবেন। আমি লিখে দেওয়ার অর্থ কি? সূত্রগুলো লিখে দেওয়ার অর্থ কি যদি নাই শিখতে পারেন? পর্দাবিহীন অঙ্গাণু সূত্র হচ্ছে রাবেয়া শেখ ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী। শেখ হাসিনার আরেক বোন হচ্ছে শেখ রাবেয়া, যে হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মন্ত্রী হয়েছে, ঠিক আছে কিনা? এখন রাবেয়াতে রাইবোজোম, রাবেয়াতে কি? রাইবোজোম। শেখে হচ্ছে সেন্ট্রোজোম, শেখে কি? সেন্ট্রোজোম। ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী, ইন্টারন্যাশনাল হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মহিলাতে হচ্ছে মাইক্রোটিউবিউল, মন্ত্রীতে হচ্ছে মাইক্রো ফিলামেন্ট। পারা যাবে কিনা? এই তিনটাকে, শেষের তিনটাকে একত্রে বলে কোষের কঙ্কাল। শেষের তিনটাকে একত্রে কি বলে? তোমার দেহে কঙ্কাল নাই? মাংস ছিদ্র করলে কি পাবা? হাড্ডি গুড্ডি, এগুলো তো কঙ্কাল। কঙ্কাল দেখেছো? ওইখানে কঙ্কাল দেখেছো? ওইখানে একটা বাচ্চার কঙ্কাল আছে, দেখছো? তাহলে এই কঙ্কাল তোমার দেহের ভিতরে কঙ্কাল আছে না? কোষের ভিতরেও কঙ্কাল আছে। কোষের ভিতরে কঙ্কালটা দেখতে চাও? মনোযোগ দেন। এটা কি রেখেছি? এটা হচ্ছে উদ্ভিদ কোষ। ওইটা কি? প্রাণী কোষ। ওটা উদ্ভিদ কোষের প্রাণী কোষ, তাই তো? উদ্ভিদ কোষ কেমনে বুঝলা তুমি? প্লাস্টিক মুছে দিলাম, এবার কেমনে বুঝলে এটা উদ্ভিদ কোষ? স্যার এটা বাইরে ওই দিকে হ্যাঁ বলেন। মানে
কোষ প্রাচীর আছে এটা বললেই তো হয়, এত কাহিনীর দরকার কি? এখানে কি আছে? এটা বললেই তো হচ্ছে। বাইরের স্তরে কোষ প্রাচীর, ভিতরের স্তরের নাম কি? কোষ ঝিল্লি। আর কি নাম আছে? কোষ ঝিল্লি আর কি নাম আছে? আচ্ছা, কোষ ঝিল্লি আর নাম হচ্ছে প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা। প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা। তাহলে কোষ ঝিল্লি কয়টা নাম বললাম? উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? কোষ প্রাচীরের ভিতরের স্তরের নাম কি? কোষ ঝিল্লি বা প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? প্রাণী কোষের সবচেয়ে বাইরের স্তরের নাম কি? কোষ ঝিল্লি। আর উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরেরটার নাম কি? কোষ প্রাচীর। কোষ প্রাচীরের ভিতরে উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীরের ভিতরে কি থাকে? কোষ ঝিল্লি। কোষের ভিতরে ঢুকলে এগুলা কি দেখা যায়? কি দেখতেছো তুমি? কোষের ভিতরে কিছু কাহিনী হচ্ছে না? কোষের ভিতরে কিছু কাহিনী দেখতে পাচ্ছ তোমরা? এই কাহিনীটাই হচ্ছে কোষ কঙ্কাল। কোষের ভিতরে যে কাহিনী হচ্ছে না এখন, এই কাহিনীটাকে বলে কোষ কঙ্কাল। এই কাহিনীটাকে কি বলে? এই কাহিনীটা যদি তোমার ছোট ভাইকে পেন্সিল দিয়ে দাও, ও হচ্ছে যা করবে সেটাই হচ্ছে এই কোষ কঙ্কাল। এর মানে আমি কি বোঝাতে চাই তোমাকে? কোষ কঙ্কাল আঁকার কোনো নিয়মাবলী নাই, যা মনে চাই তাই হবে। তাহলে তোমার ছোট ভাইকে যদি একটা পেন্সিল দিয়ে দাও, তাহলে ও এই কোষটার ভিতরে যেভাবে দাগাবে সেই দাগগুলাই কি হবে? কোষ কঙ্কাল। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে কোষ কঙ্কাল আঁকাটা হচ্ছে খুবই ইজি। কোষের ভিতরে যা কাহিনী করবা সবগুলাই হচ্ছে কোষ কঙ্কাল। তো আমি তোমাকে বোঝাতে চাই, আজকে আমি আঁকছি কোষ কঙ্কাল। আচ্ছা, তোমাদের বইতে উদ্ভিদ কোষ প্রাণী কোষের চিত্র আছে, দেখেছো? উদ্ভিদ কোষ প্রাণী কোষের চিত্র আছে, দেখেছো? এখানে কি কোষ কঙ্কাল লিখেছিলা? এখানে কোষ কঙ্কাল আঁকে নাই কেন? এমনিতে তো ভিতরে জায়গা নাই। এর মধ্যে যদি কঙ্কাল দেয়, চিত্রের আর মাথা মুন্ডু থাকবে কিছু? চিত্র এমনি নোংরা আর দেখাচ্ছে, এগুলো দিলে তো আরো মানে বিটগুলো দেখাবে। তো এগুলো আঁকতে হবে। কখন আঁকবা? ইন্টারে গেলে, অনার্সে গেলে, যখন বড় হবা তখন তোমাদের এটা সহ দেখাতে হবে, কারণ তখন তুমি অলরেডি বড় হয়ে গেছো। এখন তুমি ছোট মানুষ, তাই তোমাকে হচ্ছে এত আর ঝামেলা করে না, ঠিক আছে কিনা? কিন্তু যেহেতু কোষ কঙ্কালের ব্যাখ্যাটা আমাদের লিখতে হচ্ছে, তাই এই চিত্রটা দিতে হবে। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমি বলতে চাচ্ছি তোমাকে, কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে, কোনটা অতিক্রম করেছো? কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই কাকে খুঁজে পাচ্ছ? মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট? না, প্রথমেই কি খুঁজে পাচ্ছ? প্রথমেই কি খুঁজে পাচ্ছ? বোঝাতে পেরেছি কিনা? তাহলে কোষ ঝিল্লি অতিক্রম করে আজকে কোষের ভিতরে যেই আমি ঢুকলাম, প্রথমে যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আমাদের চোখে পড়েছে তাকে কি বলা হচ্ছে? কোষ কঙ্কালের ইংরেজি কি লিখেছে? সাইটোস্কেলেটন। কি লিখেছে? সাইটোস্কেলেটনের সাইটো মানে কি? সাইটো শব্দটা এসেছে গ্রিক কাইটোস থেকে, আর গ্রিক কাইটোস মানে হচ্ছে কোষ। সাইটো শব্দটা কোথা থেকে এসেছে? গ্রিক কাইটোস। কাইটোস মানে কি? কোষ। আর স্কেলেটন মানে কি? স্কেলেটন মানে কি? তাহলে সাইটোস্কেলেটন মানে কি? কোষ কঙ্কাল। আমি বোঝাতে পেরেছি? তাহলে সাইটোস্কেলেটন, কোষ কঙ্কাল এই দুটো একই। কোষ ঝিল্লি অতিক্রম করে যেই না কোষের ভিতরে ঢুকছি, তখনই একটা সাইটোপ্লাজমিক অঙ্গাণু আমাদের নজরে পড়েছে, তাকে বলা হচ্ছে কোষ কঙ্কাল। তাকে কি বলা হচ্ছে? কেমন এগুলা? লম্বা, কোনটা আবার মোটা, কোনটা আবার। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কোন নরগুলা খুবই লম্বা, কোনটা আবার হচ্ছে মোটা, কোনটা চিকন। তাহলে লম্বা, মোটা, চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু। অসংখ্য কিসের মতো বস্তু? কোষের মধ্যে কিসের মতো ছড়িয়ে আছে? কোষের কিসের মতো ছড়িয়ে আছে? জালের মতো এই বস্তুটাকে বলা হচ্ছে, জালের মতো এই বস্তুটাকে বলা হচ্ছে কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন। আমি বোঝাতে পারছি? তাহলে কোষের ভিতরে দড়ির মতো, জালের মতো যে বস্তু আছে সেটাই কোষ কঙ্কাল। এটা তো তুমি বুঝতে পেরেছো। এখন তোমার প্রশ্ন হচ্ছে, স্যার এই দড়িগুলো কি দিয়ে তৈরি হয়েছে? এই দড়িগুলো তৈরি হয়েছে কিছু প্রোটিন দিয়ে। এই দড়িগুলো কিছু কি দিয়ে তৈরি হয়েছে? প্রোটিন দিয়ে। আমাদের বইতে তিনটা প্রোটিনের নাম লেখা আছে, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন। অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন। তাহলে এখানে কোষ কঙ্কাল যে দড়ি বা সুতার মতো অংশ দিয়ে তৈরি, কি কি প্রোটিনের কথা লেখা আছে? কোষ কঙ্কালে কয় ধরনের প্রোটিন থাকে? নাম কি? অ্যাক্টিন, মায়োসিন
আমি তোমাকে যদি একটা নৈমিত্তিক প্রশ্ন জিজ্ঞেস করি, কোষ কঙ্কালের নিচের কোন প্রোটিন অনুপস্থিত? কোষ কঙ্কালের নিচের কোন প্রোটিন অনুপস্থিত? 1 নাম্বার অ্যাক্টিন, 2 নাম্বার মায়োসিন, 3 নাম্বার টিউবুলিন, 4 নাম্বার গ্লোবিউলিন। কোনটা অনুপস্থিত? আমি তোমাকে একটা নৈমিত্তিক প্রশ্ন করছি, নিচের কোন প্রোটিন কোষ কঙ্কালে থাকে না? 1 নাম্বার অ্যাক্টিন, 2 নাম্বার মায়োসিন, 3 নাম্বার টিউবুলিন, 4 নাম্বার অ্যালবিউমিন। আমি তোমাকে একটা নৈমিত্তিক প্রশ্ন জিজ্ঞেস করছি, নিচের কোন প্রোটিন কোষ কঙ্কালে থাকে না? 1 নাম্বার অ্যাক্টিন, 2 নাম্বার মিউসিন, 4 নাম্বার হচ্ছে টিউবুলিন, 4 নাম্বার হচ্ছে মায়োসিন। কোনটা থাকে না? একজন ধরতে পারছে, আর কেউ ধরতে পারে নাই। তো তোমার বইতে কি প্রোটিনের নাম লেখা আছে? মায়োসিন। আমি মায়োসিনও বলছি, সাথে একটা কি বলছি? ওইটা আরেকটা প্রোটিন। ঠিক আছে কিনা? তাহলে আমি 4 নম্বর নৈমিত্তিকটা ধরতে পারলাম না। অনেকে আমি বলেছি নিচের কোন প্রোটিন কোষ কঙ্কালে থাকে না? 1 নম্বরে বলেছি অ্যাক্টিন, 2 নম্বরে বলেছি মিউসিন, 3 নম্বরে বলেছি টিউবুলিন, 4 নম্বরে বলেছি মায়োসিন। কোনটা থাকে না? আমি বোঝাতে পেরেছি? আচ্ছা, এই হচ্ছে কোষ কঙ্কালের একটা নৈমিত্তিক বললাম। এভাবে সারলা পরীক্ষা হলে তোমাদের সাথে মজা করতে পারে, তখন তোমরা হচ্ছে ধরে ফেলবা। ঠিক আছে কিনা? স্যার কোন জায়গায় মজা করেছে সেটা ধরে ফেলতে হবে। কোষ কঙ্কালে কয় ধরনের দড়ির মতো বস্তু দেখা যাচ্ছে? তাহলে কোষ কঙ্কালের উদাহরণ কয়টা? মনে রাখবা ইন্টারন্যাশনাল মহিলা মঞ্চ দিয়ে। কোষ কঙ্কালের উদাহরণ কি? ইন্টারন্যাশনাল মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মহিলাতে মঞ্চিতে মাইক্রোফিলামেন্ট। তোমাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করছে যে স্যার বুঝলাম ভিতরে দড়ির মতো বস্তুকে বলা হচ্ছে কোষ কঙ্কাল, এখন কোনটাকে মাইক্রোটিউবিউল বলে, কোনটাকে মাইক্রোফিলামেন্ট বলে, আর কোনটাকে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বলে? এখন আমার বোঝানোর জন্য এখন এটা দেখাতে হবে। কি মনে হয় এটাকে? কি মনে হচ্ছে? কিসের মতো মনে হচ্ছে? কিসের মতো মনে হচ্ছে? ভালো দেখছো? ও কি বললো? নল। আমি উপরে নিচে এই ছিদ্র দিয়ে কি বুঝাচ্ছি? লাঠিতে ছিদ্র থাকে? লাঠিতে ছিদ্র আছে? ছিদ্র বুঝো? নল হচ্ছে নল, লাঠি হচ্ছে এটা নল, আর এটা লাঠি। ছিদ্র আছে এটার ভিতরে? আমি ছিদ্র দিছি? আচ্ছা, যাই হোক, এবার তাহলে এটার নাম হচ্ছে মাইক্রোটিউবিউল। এটার নাম কি? মাইক্রোটিউবিউল। মাইক্রো মানে কি? মাইক্রো মানে কি? কথা বলেন। মাইক্রো মানে সূক্ষ্ম বা ক্ষুদ্র, সূক্ষ্ম বা ক্ষুদ্র। টিউবিউল মানে কি? আজকে ভাষায় যে ডিকশনারিতে সার্চ দিবা, টিউবিউল মানে হচ্ছে নলের মতো। টিউবিউল মানে কি? নলের মতো। তোমরা মোবাইলের সিম দেখেছো এখন? সিমগুলো কেমন? ছোট ছোট না? আগে ছিল মেগা সিম, বড় বড়, আর এখন সিমের আকৃতি কি হচ্ছে? তো কি সিম বলে এগুলোকে? মাইক্রো সিম বলে না। তো মাইক্রো সিম মানে কি? ছোট ক্ষুদ্র সিম। মাইক্রো টিউবিউল মানে কি? বড় নল না চিকন নল? ক্ষুদ্র নল, সূক্ষ্ম নল। এটা কি? এটা কি? হ্যাঁ, দড়িয়ে তো চিকন হয়, সুতা বলা যায় না। মাইক্রো মানে কি? ক্ষুদ্র বা সূক্ষ্ম। ফিলামেন্ট মানে কি? ডিকশনারিতে সার্চ দিবা আজকে যে ফিলামেন্ট মানে হচ্ছে সুতার মতো। কিসের মতো? সুতার মতো। তো সূক্ষ্ম সুতাই তো আছে, বুঝো নাই? এগুলো কি? এগুলোর নাম কি? এগুলোর নাম কি? এগুলোর নাম কি? ইন্টারমিডিয়েট। বাকি তো আছে একটা, এটা বলতে পারো না। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মানে কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মানে কি? কথা বলেন, একটাই কথা বলেন। ফিলামেন্ট মানে কি বুঝছো? সুতার মতো। ওইটা কও। আর ইন্টারমিডিয়েট মানে কি? ইন্টারমিডিয়েট মানে কি? তোমরা এসএসসি দিচ্ছ, এই ইন্টারমিডিয়েটটা বড়। ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী বা মাঝখানে, মধ্যবর্তী বা মাঝে। বলা যাবে কিনা? তাহলে মাঝখানে মাঝখানে যে সূক্ষ্ম সুতা দেখা যাচ্ছে, মাঝখানে মাঝখানে যে সুতার মতো বস্তু দেখা যাচ্ছে, তাকে কি বলা হচ্ছে? আমি কি মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট বোঝাতে পেরেছি? নলের মতো হলে কি বলা হচ্ছে? মাইক্রোটিউবিউল। সূক্ষ্ম সুতাকে কি বলা হচ্ছে? আর যদি কোন সুতা মাঝখানে মাঝখানে থাকে তাকে কি বলা হচ্ছে? 1 মিনিট সময় দিলাম লেখার জন্য, চিত্র আঁকার জন্য। 1 মিনিট সময় দিলাম চিত্র আঁকার জন্য। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণু কয়টা? ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণু কয়টা? 5টি। 5টা লিখছি এখানে, ভালো করে দেখে বলো। পর্দাবিহীন অঙ্গাণু কয়টা লিখেছি এখানে? 5টা। কিভাবে ভাই? 3টাই তো একটা। এই 3টা মিলে একটা হয় নাই? জি স্যার। এই 3টা মিলে একটাকে আমি দেই না তীর চিহ্ন দিয়ে? জি স্যার। তাহলে কয়টা হলো পর্দাবিহীন অঙ্গাণু? 3টা। এই কথাটা একজন বলতে পারে। রাইবোজোম একটা, সেন্ট্রোজোম একটা, আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল মহিলা মঞ্চ। এই পুরোটা তো একটা। ঠিক আছে কিনা? তাহলে পর্দাবিহীন অঙ্গাণু কয়টা? 3টা। কোষ কঙ্কাল, রাইবোজোম, সেন্ট্রোজোম। এর মধ্যে কোষ কঙ্কাল নিয়ে আলোচনা করছি আমরা। কোষ কঙ্কাল কি বললাম?
কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলেই প্রথমে যে সাইটোপ্লাজমিক অঙ্গাণুটি নজরে পড়ে তাকে কি বলা হচ্ছে? ও বলল কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলেই প্রথমেই যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু নজরে পড়ে তাকে কি বলা হচ্ছে? এখন সংজ্ঞাটা হচ্ছে দুর্বলদের জন্য, যারা পরীক্ষা হলে ভয় পাও, বেশি লিখতে গেলে হাঁপিয়ে যাও, তাদের জন্য এই সংজ্ঞা। আর যারা জীবন উন্নতি করতে চাও তারা এটা ফলো করো। তাদেরকে বলেছি সংজ্ঞাটা হচ্ছে দিবা, সাথে হচ্ছে গঠনের 1 নং-এর এতটুকু দিবা, গঠনের 1 নং-এর এতটুকু দিবা এই জায়গাটায়। তো জ্ঞানীরা হচ্ছে, যারা জ্ঞানী হতে চাও তারা খেয়াল করো আমি কি বলতে চাই এখন। কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে, কোষ ঝিল্লি অতিক্রম করে লম্বা এবং মোটা চিকন মিলিয়ে, লম্বা এবং অসংখ্য দড়ির মতো যে, অসংখ্য দড়ির মতো যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি নজরে পড়বে তাকে বলা হচ্ছে কোষকঙ্কাল বা সাইটোস্কেলেটন। জ্ঞানীরা তাকাও, কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি নজরে পড়বে তাকে বলা হচ্ছে কোষকঙ্কাল বা সাইটোস্কেলেটন। বাবা জ্ঞানী সবাই বলতে পারবেন? বলেন। কোষ ঝিল্লি অতিক্রম করে দড়ির মতো, দাড়ির মতো হয়েছে। কোষকঙ্কাল বা সাইটোস্কেলেটন বলে পাশের জন। কোষকঙ্কালের জ্ঞানী সংখ্যাটা বলে প্রথমে দিচ্ছি আমি এখানে। কোষকঙ্কাল বা সাইটোস্কেলেটন বলে, কোষকঙ্কাল বা সাইটোস্কেলেটন বলে। কোষকঙ্কালে কয় ধরনের প্রোটিন থাকে? 3 ধরনের। কি কি? মাইটোটিউবুলিন। কোষকঙ্কাল কয় ধরনের? 3 ধরনের। মাইক্রোটিউবিউল হচ্ছে ক্ষুদ্র নল, মাইক্রোফিলামেন্ট হচ্ছে সুতা, আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে মাঝখানে যে সুতা থাকে। কোষকঙ্কালের কাজ কি? কোষটাকে ধরে রাখে। কোষটাকে চারপাশ থেকে কে ধরে রেখেছে? আচ্ছা একটা ছেলে যদি এখানে আসে, ছেলের মাঝখানে যদি হচ্ছে আমি কলম দিয়ে গুঁতা দেই, এটা কি ছিদ্র হয়ে যাবে? না। যাচ্ছে না কেন? কলমটা ভিতরে যাচ্ছে না কেন? কলমটা ধরে রেখেছে না এখানে, ঠিক আছে না? ওর পিঠে যদি গুঁতা দেই কলমটা কি ঢুকে যাবে? কেন যাচ্ছে না? কঙ্কাল ধরে রেখেছে না। কঙ্কাল চারদিক থেকে আমাদের বডিটাকে কি করেছে? আচ্ছা নতুন বিল্ডিং এর ছাদ দিতে দেখেছো? নতুন বিল্ডিং এর ছাদ দিতে দেখেছো? কি দেখা যায়? কিসের রড? এতগুলা বাঁশ দিয়ে ধরে রেখেছে না? হ্যাঁ, অনেকগুলা বাঁশ দেয় কিনা? তুমি নতুন বিল্ডিং এর ছাদে যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এই বাঁশের বিন্যাস আমার কোষকঙ্কালের বিন্যাস একই রকম, ঠিক আছে কিনা? তাহলে নতুন বিল্ডিং এর ছাদ দিতে গেলে কাছে যে দেখবা অনেকগুলা বাঁশ দিয়ে এইভাবে ছাদটাকে কি করেছে? ধরে রেখেছে। ওইটাই কোষকঙ্কাল। তাহলে কোষকঙ্কাল যেভাবে হচ্ছে ছাদটাকে ধরে রেখেছে, এই বাঁশগুলো যেভাবে ছাদকে ধরে রেখেছে, আমার কোষকঙ্কালের ভিতর থেকে চারপাশ থেকে কোষটাকে কি করেছে? ধরে রেখেছে। আমি বোঝাতে পেরেছি? কি বলবা? হ্যাঁ, ছুরি ঢুকলে কেটে যায়, কারণ এগুলো তো নরম। এই কঙ্কাল কি তোমার ওই হাড্ডির মতো? তুমি বলছো হচ্ছে চাকু দিলে তো হচ্ছে হাড্ডিটা কাটবে না, ধারালো চাকু দিলে হাড্ডিও কাটবে। এর মানে কি হাড্ডি নরম? কাটবে সেটা তো হচ্ছে আলাদা বিষয়। এগুলো কি আর এত শক্ত সুতা? এত শক্ত সুতা তোর বন্ধুকে হচ্ছে চাপ দিতে আর হচ্ছে এখানে হচ্ছে সুই ঢুকে যেত, বুঝো না কথাটা? তাহলে সেটা তো নয়। আচ্ছা তাহলে কোষকঙ্কাল চারপাশ থেকে কোষটাকে কি করেছে? কোষটাকে চারপাশ থেকে কে ধরে রেখেছে? আমি কোষকঙ্কাল নিয়ে পড়াচ্ছি আজকে। কোষকঙ্কাল হচ্ছে 3টা অংশ নিয়ে তৈরি, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবুল আর হচ্ছে কোষের ভিতরে ঢুকলেই জালের মতো দড়ির মতো যে বস্তু থাকে তাকে কি বলে? কোষকঙ্কালের ভালো সংজ্ঞাটা কি বলেছি? কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলেই লম্বা মোটা চিকন মিলিয়ে দড়ির মতো যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু পাওয়া যায় তাকে কি বলা হচ্ছে? কোষকঙ্কাল বা সাইটোস্কেলেটন। কিসের মতো ছড়িয়ে থাকে? 3টা প্রোটিন থাকে, অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউলিন। 3 ধরনের মুখস্থ করেছো। কোষকঙ্কাল ভিতর থেকে কোষটাকে চারপাশ থেকে কি করেছে? ধরে রেখেছে। কোষকঙ্কাল নিয়ে কোনো প্রশ্ন? আচ্ছা তাহলে পর্দাবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কয়টা? 3টা। কোনটা পড়ালাম? কোষকঙ্কাল। এখন রাবেয়া রাইবোজোম নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বাকি থাকলো কি শুধু? সাইটোজোম নিয়ে আগামী ক্লাসে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে এখন আমি রাইবোজোম নিয়ে আলোচনা করব। এখন আমরা রাইবোজোম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাইবোজোম কার দেহে থাকে? উদ্ভিদে না প্রাণীতে? হ্যাঁ, তাহলে তোমরা লেখাটা হচ্ছে লিখে কি বুঝতে পারছো? রাইবোজোম উদ্ভিদেও থাকে, রাইবোজোম উদ্ভিদেও থাকে, প্রাণীতেও থাকে। আচ্ছা এখন
রাইবোজোম কি পর্দাযুক্ত না পর্দাবিহীন অঙ্গাণু? আজকে আলোচনাই তো করছি ঝিল্লিবিহীন অঙ্গাণু নিয়ে। তাহলে রাইবোজোম কি হবে? রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। রাইবোজোম কি কাজে সাহায্য করে? সংশ্লেষণ মানে কি? সংশ্লেষণ মানে কি? তৈরি করে, এটা বলিনি আমি? তাহলে সংশ্লেষণ মানে কি? তো রাইবোজোম কি কাজে সাহায্য করে? প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরিতে সাহায্য করে। বলা যাবে কিনা? মনোযোগ দেন। আচ্ছা, তোমরা ক্লাস 8 এ খাদ্য পুষ্টি নামে একটা অধ্যায় পড়েছিলা, মনে আছে? ক্লাস 8 এ খাদ্য পুষ্টির মধ্যে তুমি বলতে পারো প্রোটিন অসংখ্য কি নিয়ে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড। ভালো মেয়ে। তাহলে ওরা বলছে প্রোটিন অসংখ্য কি নিয়ে তৈরি হয়েছে? তাহলে তোমরা ক্লাস 8 এ পড়েছো, বলা হচ্ছে প্রোটিন অসংখ্য কি নিয়ে গঠিত? অ্যামাইনো অ্যাসিড। ওকে, এখন কথা হচ্ছে ধরো এরকম একটা গোল দাগ দিয়ে আমি অ্যামাইনো অ্যাসিড বুঝালাম, তুমি কি বলতে পারো দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে? এবারে দেখো, দুইটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে একটা দাগ দ্বারা, এই দাগটাকে কি বলে বলতে পারেন? দুইটা অ্যামাইনো অ্যাসিড যে বন্ধন দ্বারা যুক্ত হয় সেই বন্ধনের নাম বলতে পারেন? সংযুক্তকারী দাগ বানায়। অ্যামাইনো অ্যাসিড দুটো যুক্ত হচ্ছে যে বন্ধন দ্বারা তাকে বলা হয় পেপটাইড বন্ধন। আর কি বলে? দুটি অ্যামাইনো অ্যাসিড যে বন্ধন দ্বারা যুক্ত হয় সেই বন্ধনকে কি বলে? এখানে পেপটাইড বন্ধন কয়টা আছে? একটা। এখন যদি আমি 100টা অ্যামাইনো অ্যাসিড যোগ করি, কয়টা যোগ করছি? অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যোগ করছি। তো অসংখ্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড এখন কয়টা আছি? অসংখ্য আছি। তো একটু আগে ছিল পেপটাইড একটা, এখন পেপটাইড অসংখ্য। তো এখানে অনেকগুলো পেপটাইড এঁকে ফেলেছি না আমি? অসংখ্য পেপটাইড, অসংখ্য বা অনেক, এটাকে কেমিস্ট্রি স্যার কি বলে? কি বলে? অসংখ্যকে কেমিস্ট্রি স্যার বলে পলি। কি বলে? আর পেপটাইড মানে কি? পেপটাইড মানে পেপটাইড, পেপটাইড মানে কি? তাহলে অসংখ্য পেপটাইডকে কি বলে? পলিপেপটাইড। আচ্ছা, পলিপেপটাইডটা তুমি কি দেখতে পাচ্ছ? এটা কিসের মতো মনে হয়? এটা চেইনের মতো মনে হয় না? কয়টা চেইন আছে এখানে? অসংখ্য। একটা। একটা না চেইন আমি দেখতে পাচ্ছি। অসংখ্য পেপটাইড, কিন্তু চেইন কয়টা? একটা। বুঝো নাই? এবার বোর্ডে তাকান, কয়টা চেইন? একটা। কয়টা চেইন? দুইটা। এবার দুইটা হলো। কয়টা চেইন? এবার অনেক চেইন আছে এখানে, তাই না? অনেকগুলো চেইন জোড়া লাগতেছে। অনেকগুলো চেইন কি লাগতেছে? অনেকগুলো চেইন যখন জোড়া লাগলো, অর্থাৎ অনেকগুলো পলিপেপটাইড চেইন সংযুক্ত হয়ে কি তৈরি করলো? সংযুক্ত হয়ে তৈরি করলো আজকে আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন। কি তৈরি করলো? প্রোটিন। তাহলে পলিপেপটাইড চেইনগুলোকে জোড়া দিয়ে প্রোটিন তৈরির কাজ কে করছে? বলা যাবে কিনা? তাহলে রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। কি জোড়া দিয়ে প্রোটিন তৈরি করে? পলিপেপটাইড চেইনগুলোকে জোড়া দিয়ে প্রোটিন তৈরি করে। বলা যাবে কিনা? তাহলে মনোযোগ দেন। রাইবোজোম উদ্ভিদেও থাকে। রাইবোজোমের কি পর্দা বা আবরণ আছে না নাই? নাই। আবরণ নাই। রাইবোজোম প্রধানত কি কাজ করে? প্রোটিন সংশ্লেষণে সাহায্য। প্রোটিন তৈরি করে, তাই না? কি জোড়া দিয়ে প্রোটিন বানায়? পলিপেপটাইড। এই পলিপেপটাইড চেইনগুলো জোড়া দিয়ে প্রোটিন বানায়, তাই না? তাহলে প্রোটিন তৈরির স্টেপগুলো কি? অ্যামাইনো অ্যাসিড যোগ হয়, দুইটা অ্যামাইনো অ্যাসিড যোগ হয় কি বন্ধন দ্বারা? যখন অনেক পেপটাইড থাকে তখন কি বলে? পলিপেপটাইড গুলোর চেইনকে জোড়া দিয়ে কি বানানো হচ্ছে? যারা দুর্বল, যারা পরীক্ষার হলে ভয় পেয়ে যাও, তাদের জন্য হচ্ছে দুর্বল সংজ্ঞা। দুর্বল সংজ্ঞা হচ্ছে গঠন যোগ 2 নং কাজ। দুর্বলরা খেয়াল করো, ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি, ঝিল্লিবিহীন বা যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরিতে সাহায্য করে।
প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরিতে সাহায্য করে তাকে বলা হচ্ছে রাইবোজোম। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরিতে সাহায্য করে তাকে কি বলা হচ্ছে? রাইবোজোম। বাবা আপনি দুর্বল সংজ্ঞাটা বলেন। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি। এবার যারা জ্ঞানী হতে চাও, জীবন উন্নতি করতে চাও, তারা গঠনের সাথে এক মিলাবা দুই মিলাবা। দেখো তো আমি কিভাবে সংজ্ঞাটা বলছি। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি পলিপেপটাইড চেইন সংযোজনের মাধ্যমে প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে তাকে বলা হচ্ছে রাইবোজোম। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি পলিপেপটাইড চেইন সংযোজনের মাধ্যমে প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে তাকে বলা হচ্ছে রাইবোজোম। যাবে কিনা বাবা আপনি জ্ঞানী সংজ্ঞাটা বলতে পারবেন? ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যেই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি পলিপেপটাইড চেইনের সংযোজনের মাধ্যমে প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে তাকেই বলে রাইবোজোম। যাবে কিনা একদম পেছনে যে আছেন, রাইবোজোম কাকে বলে? ভালো সংজ্ঞাটা বলেন। ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজনের মাধ্যমে প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে তাকে রাইবোজোম বলে। মনোযোগ দিয়ে খেয়াল করেন, আজকে আমি আলোচনা করছি রাইবোজোম নিয়ে। আমি তোমাদের বলতে চাই ঝিল্লিবিহীন অঙ্গাণু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কয় ধরনের? রাবেয়া শেখ ইন্টারন্যাশনাল মহিলা মন্ত্রী কি কোষ কঙ্কাল, রাবেয়াতে কি রাইবোজোম আলোচনা করছি। সেন্ট্রোজোমটা বাকি থাকলো, ইনশাআল্লাহ আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। এটাও উদ্ভিদ প্রাণী উপাদেয় থাকে। আবরণ আছে না নাই রাইবোজোমের? নাই। আলোচনাই তো করছি আবরণবিহীন অঙ্গাণু নিয়ে। আবরণ নাই। প্রোটিন তৈরি করে, কি তৈরি করে? কি যুক্ত করে প্রোটিন তৈরি করে? পলিপেপটাইড চেইন যুক্ত করে প্রোটিন তৈরি করে। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়ালো? ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুটি পলিপেপটাইড চেইন সংযোজনের মাধ্যমে প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে তাকে বলা হচ্ছে রাইবোজোম। প্রোটিন তৈরি করতে গেলে এনজাইম লাগবে না? সেই এনজাইম কে সাপ্লাই দিবে? ওই রাইবোজোমই সাপ্লাই দিবে। প্রোটিন তৈরির জন্য যে এনজাইম লাগবে সেই এনজাইম কে সাপ্লাই দেয়? তোমাকে স্কুলে পাঠিয়েছে তোমার আব্বু, আবার স্কুলে পাঠানোর জন্য যে টাকা লাগবে সেটাও কে সাপ্লাই দিচ্ছে? প্রোটিন তৈরি করে কে? প্রোটিন তৈরির জন্য যে এনজাইম লাগবে সেটাও সাপ্লাই দেয় কে? তাহলে রাইবোজোম প্রোটিন তৈরির জন্য যে এনজাইমগুলো লাগে সেগুলো সাপ্লাই দেয়। এই এনজাইমগুলো বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। এনজাইমগুলো বিক্রিয়ার গতি কি করে? তোমাকে যদি তোমার আব্বু বলে এতদিন ধরে স্কুলে যাওয়ার কারণে তোমার শরীরে চর্বি জমে গেছে, তুমি স্কুলে যেতে পারছো না, নতুন করে স্কুলে তুমি যখন যাবা প্রতিদিন তোমাকে 100 টাকা করে দিব, তাহলে তোমার স্কুলে যাওয়ার গতি বেড়ে যাবে কিনা? হঠাৎ করে স্কুল খুলে দিল, যেতে মনে চায়। প্রতিদিন যদি তোমাকে 100 টাকা দেয় এমনিতেই লাভ দিয়ে নেমে যাবা। যেদিন স্কুল থাকে না সেদিনও বলবো আব্বু 100 টাকা স্কুলে যাই। তাহলে আমি তোমাকে বলতে চাই এই এনজাইমগুলো বিক্রিয়ার গতি কি করছে? এখন এই প্রোটিন তৈরি বিক্রিয়া কি যাদের জীবন আছে তাদের দিয়ে ঘটে নাকি ইট বালু সিমেন্ট জড় বস্তুতে ঘটে? জীবন আছে তাদের দিয়ে ঘটে। তাহলে তোমার দেহে প্রোটিন তৈরির বিক্রিয়া ঘটে, তুমি কি প্রাণ নাকি হচ্ছে নিষ্প্রাণ? তোমার দেহে প্রোটিন তৈরির বিক্রিয়াটা কি রাসায়নিক বিক্রিয়া না ফিজিক্সের বিক্রিয়া? তাহলে তোমার দেহে এই বিক্রিয়াকে প্রাণ রাসায়নিক বিক্রিয়া বলে কোনো সমস্যা আছে? তোমার দেহে প্রোটিন তৈরির বিক্রিয়া কি বিক্রিয়া? এই প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়াতে গেলে কি লাগবে? উৎসেচক এনজাইম লাগবে। সেই এনজাইম কে সাপ্লাই দিবে? তাহলে রাইবোজোম প্রোটিন তৈরি করে। কি জোড়া দিয়ে প্রোটিন তৈরি করে? পলিপেপটাইড চেইন জোড়া দিয়ে প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরির জন্য যে এনজাইম লাগবে সেটাও কে সাপ্লাই দেয়? আমি বোঝাতে পেরেছি? কোনো প্রশ্ন? আজকের আলোচনা এতটুকুই থাকবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা রাইবোজোম নিয়ে সেন্ট্রোজোম নিয়ে আলোচনা করব। মাহফুজুর রহমান কোশ্চেন করেছে রাইবোজোমের চিত্র লাগবে কিনা? রাইবোজোমের কোনো চিত্র নাই, লাগবে না।
ওয়ালাইকুম আসসালাম। 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 ওয়ালাইকুম আসসালাম।